বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফুদ্দিন নিজাম, এবং আমার ডানের রয়েছেন দেশের সিনিয়র সাংবাদিক এবং চর্চা.com-এর সম্পাদক সাংবাদিক, কবি, কলামিস্ট সোহরাব হাসান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। এখনো পর্যন্ত অনেকের কাছে নির্বাচনের ব্যাপারটা একটা ধোঁয়াশার মধ্যে আছে। এনসিপি তাদের প্রতীক নিয়ে এখনো বলছে তারা তাদের চাওয়া মতো প্রতীক না পেলে তারা নির্বাচনও হতে দেবে না হয়তো, বা নির্বাচন করবে না, রেজিস্ট্রেশনও তারা চায় না। এদিকে আমরা দেখছি জোট, আসন সমঝোতা, নানা বিষয় নানা রকমের বিতর্ক আছে। ইতিমধ্যেই বিএনপির মিত্ররা অনেকেই তাদের মানে প্রার্থিতা ঘোষণা করেছে, বিশেষ করে গণতন্ত্র মঞ্চ সহ এবং অন্যান্যরা। আবার ওদিকে জুলাই সনদ নিয়ে এক ধরনের নানা রকমের বিতর্ক শুরু হয়েছে। আমরা শুনেছি যে সনদটি স্বাক্ষরিত হবার কথা ছিল 15 তারিখে অক্টোবরের, সেটা এখন 17 তারিখে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় স্বাক্ষর হবে। তা সবাই স্বাক্ষর করবেন। আমার প্রশ্ন যে সেটা কি কেবলমাত্র একটা সেলিব্রেশনের মধ্যে বা লোক দেখানো কিছু হবে কিনা, না এটা মিন করা হচ্ছে, এবং এটাকে সাংবিধানিক বৈধতা বা আইনি বৈধতা দেওয়ার জন্য এখন গণভোটের কথা বলা হচ্ছে। গণভোট নিয়ে আমরা দেখছি যে বিএনপির সঙ্গে জামাত এবং এনসিপির খানিকটা ভিন্ন মত রয়েছে। এবং আমি একজন নাগরিক হিসেবে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে এই গণভোটটা আসলে যে টেকনিক্যাল কিছু ইস্যুজ আছে সেটা কিভাবে শুরু হবে? আপনি কি ভোটটা এইভাবে চাইছেন কিনা, যে আপনি কি জুলাই সনদের পক্ষে কি বিপক্ষে? কিন্তু সনদে তো অনেক বিষয় আছে, মোটা দাগে হয়তো একমত, কিন্তু অনেক বিষয় আমার যে কোনো ভোটারের ভিন্ন মত থাকতেও পারে। সেটা আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? তো সামগ্রিকভাবে এই বিষয়গুলো নিয়ে মিস্টার আশরাফুদ্দিন নিজাম আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ মিস্টার জিল্লুর, আমার সহ আলোচক আমাদের শ্রদ্ধেয় সোহরাব ভাই, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে আপনি যে কথাগুলি এনেছেন, নির্বাচন, মনোনয়ন, জুলাই সনদ, তিনটাই কিন্তু সমসাময়িক এবং জোট। অন্যদিকে এনসিপি এখনো নির্বাচন করতে দিবে না, হতে দিবে না, বা তাদের নানান দাবি আছে, শাপলা না হয় ধান। তো এগুলি একদম সমসাময়িক, এবং নির্বাচনকে তার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য মানুষের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা যে এবার একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন হবে, মানুষ তার ইচ্ছা মতো তার প্রার্থীকে ভোট দেবে, এরকম একটা আকাঙ্ক্ষা কিন্তু সাধারণ মানুষের মধ্যে। সাথে সাথে আমি এই অফলাইনেও কথা বলতেছিলাম যে সবসময় যদি, কিন্তু এখনও এটা চলছে। তা আমি মনে করি, আমি নিজে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যেহেতু আমি গ্রামে কাজ করি সবসময়, এই ধরেন জুলাই আগস্টের পরে অক্টোবর থেকে আমি কাজ শুরু করেছি, আমার মনে হয় আমি 20 দিনও 30 দিনও ঢাকায় ছিলাম না। তো এরকম অনেকেই কাজ করেন, অনেক দলের অনেকেই কাজ করেন। বিশেষ করে আমাদের প্রতিপক্ষ এখন জামায়াত ইসলাম বাংলাদেশ, ওরা কিন্তু একদম মাঠে ময়দানে বহু আগ থেকে কাজ করতেছেন। আমাদেরও অনেকে কাজ করতেছেন যারা ঠিক নেতা, ওনারা যারা ঢাকায় খুব বিজি না পলিটিক্সে, ওনারা গ্রামেই কাজ করতেছেন। তো প্রথম যেটা আমি বলতেছি, যেমন শুরু করতেছি এনসিপিকে দিয়ে। এনসিপির একজন নেতা, আমাদের ছোট ভাই, খুবই ডেডিকেটেড কারণ দেশের জন্য। তার কথার স্টাইলটা অনেকটা এরকম, প্রায় বলে যখনই সে কথা বলে যে এরকম এনসিপি ক্ষমতায় যাবে, এনসিপি মেজরিটি নিয়ে মাস তিনেক আগে বলেছে। তো নিশ্চয়ই সে যেহেতু দায়িত্বশীল তার দলের, তার কথাকে আমি কোনো হালকাভাবে নেব না। অনেকে অনেক সময় বয়স টয়স নিয়ে কথা বলে। পৃথিবীর বহু দেশে 30-32 বছরের প্রিমিয়ার আছে, প্রাইম মিনিস্টার আছে। তো আমি মনে করি, যেমন আমি যতটুকু জানি রাজনীতির যারা আমরা দেখি একদম, যেটা মিডিয়াতে আসে বা
আলাপ আলোচনা যেটা আসে, এর বাইরেও তো একটা বিরাট রাজনীতি চলে। যেমন ধরেন ডক্টর ইউনূস সাহেব, আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার, 3টি দলের শীর্ষ নেতাদেরকে ওনার সফর সঙ্গী করছেন ইউএনে। এটা কি এমনি বললো আর হয়ে গেল? এর পিছনে অনেক কাজ আছে, অনেক কাজ আছে। কিন্তু 3টি দল কেন? 3টি দল, মেজর তো 3টি দল, মেজর 3টি দল। মেজর কিভাবে নির্ধারিত হলো? মেজর মানে আপনারা সরকার যেটা বলছে, সরকারের ন্যারেটিভই একমত সবসময় বিএনপি, যে সরকারকে তুষ্ট রাখতে হবে এবং সরকারকে তুষ্ট রাখলেই আসলে ক্ষমতায় যাওয়া যাবে। ব্যাপারটা কি এরকম? আপনি বলতে পারেন, আপনি তো এটা বলতেই পারেন না। আমি খুব বিতর্কে যাব না এটা নিয়ে, কিন্তু মানে এনসিপি যে দলটি, আমি এনসিপির তাদের নেতাদের বা সমর্থকদের বা কর্মীদের অভ্যুত্থানে ভূমিকাকে, অবদানকে ছোট করছে না, কিন্তু এনসিপি তো একটা রেজিস্টার্ড দলই না, নিবন্ধিত রাজনৈতিক দল না, কিন্তু আপনারা বলছেন এই 3টে মেজর দল। মেজর দল এই জন্যই বলি, আমি নিজে এখনো বিশ্বাস করি, আমি চাই যে এখনো ওরা ভালো করুক। না না, ভালো করুক সেই আকাঙ্ক্ষা এক কথা, আর মেজর দল এবং বলা, বাংলাদেশের মেজর দল তো বলতে হবে তাহলে আওয়ামী লীগকে, মেজর দল বলতে হবে জাতীয় পার্টিকে, যদি আপনি ওইভাবে বড় দল বলতে বিবেচনা করেন এখন পর্যন্ত, কারণ ভোটে কোনোভাবে প্রমাণিত হয়নি যে কে কত বড় কে কত ছোট। আমি আওয়ামী লীগ, জামাতকে আপনি কাউন্ট করতে পারেন, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি, এটা আপনি জানেন, এটা একটা আরেকটা পর্যায়ে আছে, ভিন্ন আলোচনা এদেরকে নিয়ে। এরা যেহেতু আমাদের গণ আন্দোলন, জুলাই আগস্ট, এনসিপি থেকে অন্য অনেক দল, কমিউনিস্ট পার্টি মনে করতে পারে যে তারা অনেক বড় দল, ইভেন জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, আমি কাউকে ছোট করতে গণ অধিকার পরিষদও বলতে পারে যে আমরা তো কোনো অংশ, আমি কাউকে ছোট করে বলতে চাই না, কিন্তু এটা আপনারা আমরা সকলেই জানি। এদের কিন্তু আপনি এই যে আমরা যেই বলি, যেভাবেই বলি না কেন, ছাত্রদের যে দল এখনো একটা গ্রামে 20 জন হইলো আছে, একটা উপজেলাতে 20 জন, গ্রাম না উপজেলাতে। সেটা কি ক্ষমতার অংশীদার কারণে? ক্ষমতায় দল থাকলে, আরেক প্রশ্ন জিল্লু ভাই, প্রত্যেকটা প্রশ্ন তো গুরুত্বপূর্ণ, ক্ষমতায় থাকলে এক রকমের, না থাকলে আরেক রকম। আমি বলছি এখন পর্যন্ত যেটা, কিন্তু আপনি গণ অধিকারের বা আমাদের বন্ধু জোনায়েদ সাকির, ইভেন কি মান্না ভাইরও আপনি দেখেন সেই ধরনের কোনো মানে কর্মী সমর্থক সারা বাংলাদেশে ওইভাবে নেই। মান্না ভাই তো আমাদের অনেক সম্মানিত, যেটা রিয়ালিটি ভাই। কিন্তু যেহেতু বাংলাদেশের মা, বাংলাদেশের বোন, বাংলাদেশের বাবা আমাদের ছাত্রদেরকে নিয়ে অনেক বড়, এখনও সবাই চায় যে ওরা যদি ঠিকমতো একটা দল করতে পারে, ঠিকমতো রাজনীতি করতে পারে, আকাঙ্ক্ষা কিন্তু মানুষের এরকম। সেই কারণে বলছি, যাক অন্য কথায় চলে যায়। তো এই আমার যেই নেতার কথা আপনি আনলেন, যে আমি কোনো নেতার নাম বলিনি, না, এনসিপির একজন নেতার কথা বলছেন, উনি বলেছে ডক্টর নির্বাচনে, মানে একদম সরাসরি না বললেও নেগেটিভ ফর ইলেকশনস। আসলে উনি একটু এরকমই বলেন। আমার যতটুকু জানা, মান্না ভাই, মাহমুদুর রহমান মান্না সাহেব, উনি চেয়েছিলেন এই শাপলা, উনি নিজে স্টেটমেন্ট করেছেন যদি যেহেতু এরা জুলাই গণ অভ্যুত্থানের আমাদের ছাত্র নেতা, আমি কোনো আপত্তি করব না। ইভেন আমার দল, আমি যতটুকু জানি, আমাদেরও আপত্তি নেই যদি সরকার, নির্বাচন কমিশন এরকম দিয়ে দেন, আপত্তি নেই। তাহলে যে কোনো জিনিসের তো একটা মানে সৌন্দর্য আছে, আমি যে উপস্থাপনটা করি কিভাবে আমার জিনিসটা নিয়ে আসব, যেখানে প্রায় সকলেই তাদের জন্য একটা ভালোবাসার দ্বার উন্মুক্ত রাখছে, সেখানে এইভাবে বলা হয়তো ওনার ঠিক হয় না। এম্পিরিসিজম ইজ দ্য সোর্স অফ এ নলেজ, হয়তো এখানে এম্পিরিসিজমটা কম আছে। এতটুকু হলো এখানে আমার বক্তব্য শেষ। আর জুলাই সনদের ব্যাপারে তো আমরা একমত, আমরা সবাই সাইন করার জন্য প্রস্তুত। আমি শুনলাম আরও 2 দিন পিছিয়ে দিছে, হয়তো রেডি করার জন্য, বা কী কারণ আমি জানি না। আর নির্বাচন মনোনয়ন যেটা, এইটা মিস্টার জিল্লুর অনেক দিন থেকে ওনার ব্লগও লেখেন, আমি একমত। বাংলাদেশ কি আমরা বলি যে আগামীর বাংলাদেশ, আমরা বলি যে নতুন বাংলাদেশ, আমরা বলি নতুন স্বপ্ন নিয়ে আমরা, আসলে বাংলাদেশের মানুষ কিন্তু স্বপ্ন নিয়ে আসছে, কিন্তু আগের মতো থাকতে চায় না। আমরা গ্রামে যখন কাজ করি, এখন যখন আমাদের
একসময় এরকম ভোট টোট যখন শুরু হতো, আমরা রাস্তার মধ্যে একটা মিছিল মিটিং হুলস্থুল, নেতা আসছে সর সর জায়গা দাও, আমরা নিজেরাই যেন চেঞ্জ হয়ে গেছি। এই তোমরা কেউ আসবে না ভাই, সাধারণ মানুষের ভিতর ঢুকে যাচ্ছি। মানুষ কিন্তু ওইভাবে এখন আর চাচ্ছে না। এটা যারা ইলেকশনের পরে বুঝবেন, মানুষের মনোজগতে একটা পরিবর্তন ঘটছে। তো এখনও যদি সেই আমরা আগে যেরকম আওয়ামী লীগ কতগুলি সিট দিয়ে দিছে, আমরা কতগুলি সিট দিয়ে দিছি, আমরা হয়তো সিট দিয়ে ভোট দিয়ে পাস করাইছি, আওয়ামী লীগ একদম মানে সিট দেওয়া মানে পাস করাই দেওয়া। এখন আমাদের বন্ধুরা যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছেন, যুগপৎ আন্দোলন করেছেন, ওনাদের সকলের প্রতি আমাদের সম্মান আছে, কিন্তু আমরা পাস করেই কি ওনাদের কিভাবে আনবো? ওনার নিজের যেখানে ভোট করবেন সেখানে তো ওনার 5, 10, 20, 30 হাজার ভোট লাগবে। একটা ইলেকশন করতে 1 লাখ ভোট লাগবে, 80,000 থেকে 1 লাখ। তো ওনার যদি নিজের থাকে 2,000, 5,000, সেখানে ওনাকে পাস করে আনতে হলে তো ঠিক আগের মতো মানে গত 3টা ভোট যেভাবে হয়েছে সেভাবেই প্রয়োজন হবে। আমার মনে হয় নেতৃবৃন্দের মনোজগতে পরিবর্তন আসা দরকার। আমার নেতা তারেক রহমান ভেরি বিগিনিং 22 সাল থেকে বলতেছে, যখন এটা আসে, যখন নির্বাচন প্রশ্ন ওনার কাছে করেছেন, উনি বলেছেন আমরা যারা যুগপৎ আন্দোলন করি, আমরা যদি আন্দোলনের পরে আওয়ামী লীগের পতনের পরে ক্যাটাগরিক্যালি বলেছেন। এবং আপনি যদি লক্ষ্য করেন, এই দিন যখন বিবিসি বাংলার সাথে উনি প্রথম পর্ব দ্বিতীয় পর্ব সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও দেখবেন ওনার কথাটাকে যদি খুব আপনি মনোযোগ দিয়ে দেখেন, আমি এখন যেরকম বলবো এরকম সরাসরি উনি প্রথম বলে আসছিলেন যে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, আপনি যত ছোট দল হন কিংবা বড় দল হন, সেখানে যারা উপযুক্ত লোক আপনারা ভোট করবেন, পরাজিত হলো আমরা সকলে মিলে সরকার গঠন করব এবং আপনাদেরকে যথাযথ মূল্যায়ন করব। এটা কিন্তু ঠিক আছে, কিন্তু যখন আপনার যদি চিন্তাই থাকে যে আপনাকে বিএনপি নমিনেশন দিবে, পাশ করায় আনবে, তাহলে তো আবার আওয়ামী লীগের প্রয়োজন হবে। এখানে মিস্টার সোহরাব হাসান, অনেকগুলো প্রসঙ্গ এবং ভোটের লড়াই এবং ভোটের মাঠে নতুন আওয়াজ, নতুন শক্তি। হ্যাঁ, মিজান ভাই যেটা বললেন, তো ভোটের মাঠের লড়াই কার সঙ্গে কার হবে, কিভাবে হবে, জোটগত না আলাদাভাবে হবে, কিন্তু আপনি যে প্রশ্নগুলো করছিলেন সেখানে হচ্ছে যে নির্বাচন নিয়ে যে সংশয় সন্দেহ, সেটি কি দূর হয়েছে? আমি মনে করি পুরোপুরি দূর হয়নি। এক সরকারের মধ্যে কিন্তু একটা অস্থিরতা আছে। কী কারণে আছে সেটি জাতিসংঘের 33টি দলের মধ্যে 3টি দলের প্রতিনিধিদের নেওয়া থেকে শুরু করে নির্বাচনের তারিখ এখনও ঘোষণা না করা, জুলাই সনদ নিয়ে 1 পা আগানো 2 পা পিছানোর যে প্রবণতা, এটা এক ধরনের, আমি মনে করি যে সরকারের অবস্থানটা পরিষ্কার এখনও করতে পারেনি। সর্বশেষ বলেছেন তারা যে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে প্রস্তাব দিবেন। জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান তো প্রধান উপদেষ্টা, তিনি কার কাছে প্রস্তাব দেবেন? হ্যাঁ, হতে পারে যে তার প্রস্তাবটি উপদেষ্টা পরিষদে পাশ করে নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া, এটি হতে পারে। কারণ যিনি সরকার প্রধান, তিনি ঐকমত্য কমিশনের প্রধান। এখানে কে কার কাছে প্রস্তাব দেবে, এটি একটি প্রশ্ন। শুনলাম যে আরও 2 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে কোথায়? নিশ্চয়ই কোথাও না কোথাও আলোচনার জট খোলেনি এখনও। অর্থাৎ সরকারের ভিতরেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষ করেছে, তারা বলেছে তাদের সাথে আর আলোচনা করবে না, এখন ঐকমত্য কমিশন প্রস্তাব দেবে। এর মধ্যে নতুন যে জটিলতা তৈরি হয়েছে বা নতুন যে প্রশ্ন, উচ্চকক্ষ। এতদিন আমরা শুনেছিলাম এবং বিএনপিতে 31 দফার মধ্যেও ছিল উচ্চকক্ষ থাকবে। উচ্চকক্ষের ব্যাপারে কিভাবে হবে সেটা আসতে পারেনি, কিন্তু সিপিডির সর্বশেষ সংলাপে অধিকাংশের মত যে উচ্চকক্ষ বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এটা সম্ভব না বা প্রয়োজন নেই। নতুন করে কিন্তু বিতর্ক আসলো। প্রথমত হচ্ছে এতদিন ছিল উচ্চকক্ষের ভোটটা কেমন হবে, এখন উচ্চকক্ষ প্রয়োজন আছে কি না। আমাদের বাম দলের বন্ধুরা তারা উচ্চকক্ষের ব্যাপারে প্রথম থেকেই তাদের নেতিবাচক মনোভাব দেখিয়েছেন। অনেকগুলো প্রশ্ন।
আপনি যে কথাটা বলছেন যে কিসের ভিত্তিতে গণভোট হবে, প্রথমত হচ্ছে আমাদের যে অভিজ্ঞতা সেই পাকিস্তান আমল থেকে মানুষ হানা ভোট, না আইয়ুব খানের গণভোট থেকে শুরু করে সেটা হচ্ছে সামরিক শক্তি বলে ক্ষমতায় এসে সেটাকে জনগণের কাছ থেকে এক ধরনের অনুমোদন নেওয়া এবং রাজনৈতিক তৎপরতা তখন মোটামুটি বন্ধ থাকা অবস্থায় পরবর্তীকালে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এটি চূড়ান্ত অনুমোদন নিয়ে নেওয়া হয়। কিন্তু এই সরকার তো আসছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, বলা হচ্ছে জনগণের সম্মতিতে এই সরকার, তো এই সরকারের জন্য কিন্তু গণভোটের প্রয়োজন নেই। এখন ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো কীভাবে পরিচালিত হবে, তার নীতি পরিকল্পনা কী হবে, কীভাবে স্বৈরাচারকে ঠেকানো যাবে, এইসব ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশন দীর্ঘদিন আলোচনা করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু একটা মোটামুটি মতৈক্যে পৌঁছেছে 84টি বিষয়ে। এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন ছিল বলে মনে করি না। বাস্তবায়ন কী হবে, বাস্তবায়ন কী করবে, আজকে আমরা অঙ্গীকার করলাম, 33টা রাজনৈতিক দল অঙ্গীকার করলো যেভাবে করবে। জাতীয় সংসদ নির্বাচনে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, তো জনগণ ভোটের মাধ্যমে যদি সেটা নাকচ করে দেয়। আরেকটি গণভোটের ব্যাপারে যে কারিগরি যে সমস্যাটি, মানে একবারে বাস্তব যে সমস্যাটি সামনে আসতে পারে, বিএনপি আমি মনে করি যে ক্ষেত্রে কিছুটা বাস্তব বুদ্ধির পরিচয় দিয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনের দিনে যদি গণভোট হয় ভোটার উপস্থিতি অনেক বেশি হবে এবং সেক্ষেত্রে তারা হয়তো তাও এ নিয়ে যে প্রশ্ন, সেটা প্রশ্ন কিভাবে দূর হবে সেটাই এখনও পরিষ্কার সরকার করতে পারেনি বা জাতীয় ঐকমত্য কমিশন। কোনটার ভিত্তিতে, কোনটার উপর গণভোট হবে? একটা হতে পারে জুলাই সনদকে আপনারা সমর্থন করেন কি করেন না, এর মধ্যে যদি আবার যদি কিন্তু থাকে, যদি আপত্তি থাকে, নোট অফ ডিসেন্ট থাকে, তাহলে সেটার ভিত্তিতে কিভাবে মানুষ জুলাই সনদ ধরেন। আমার কথা হচ্ছে যে 30টি রাজনৈতিক দল ধরলাম, আমি 84টা বিষয় একমত হতে, 30টি দলই তো বাংলাদেশের না, 30টি দলে না, দলের প্রসঙ্গ বাদ দেন, সাধারণ নাগরিক। আচ্ছা, সাধারণ নাগরিক আমি সেটাই বলছি, সে ভোট দিতে গিয়ে কিভাবে না সাধারণ নাগরিক এক হচ্ছে ভোট দিতে যে কিভাবে দেখবে। আর বাংলাদেশের যে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কোনো বিষয়ে একমত হলে আমি নাগরিক হিসেবে নাও হতে পারি। আপনি যদি ভোটে বলেন আমার মতামত, সেটাই বলছি, কিন্তু মতামতের প্রতিফলন থাকবার জায়গা থাকতে হবে। তার চেয়েও জরুরি বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্রিটিশ আমল থেকে, সেখানে হচ্ছে একজন প্রতিনিধি নির্বাচন করে যে এই প্রতিনিধি আমার জন্য কাজ করবে, এই দল আমার জন্য কাজ করবে, কিন্তু এখানে গণভোটে কিন্তু সেই প্রশ্নটা নেই। সুতরাং এই প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক দলগুলো পরবর্তী জাতীয় সংসদে মীমাংসা করবে, সরকার ক্ষমতাসীন দল বা বিরোধী দল মিলে, যে ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো কেমন হবে। এখন আগে থেকেই যদি ঠিক করা হয়, এবং সেক্ষেত্রে তো গণভোটের দরকার নেই, ওনারা একমত হলে হলো যে ক্ষমতায় যাবে, দ্বিতীয় যে প্রশ্ন, আমার প্রতিনিধি, আমি ওনাকে ভোট না দিয়ে আপনাকে ভোট দিলাম, দ্বিতীয় যে প্রশ্নটি জিতলেন, আপনি গিয়ে করলেন বা না করলেন, দ্বিতীয় যে প্রশ্নটি, যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হয় এবং সেই গণভোট যদি প্রশাসনিকভাবে এবং যেভাবে আমাদের এখানে ম্যানিপুলেট করা হয়, যেভাবে প্রভাবিত করা হয়, সেটা যদি না করা হয়, জনগণের উপর যদি ইচ্ছাটা ছেড়ে দেওয়া হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ আছে, নির্লিপ্ততা আছে, সেখানে এই গণভোটের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে জনগণ কতটা আগ্রহ দেখাবে। যদি সেখানে উপস্থিতির হার 50-এর কম হয়, তাহলে আপনি জুলাই সনদ প্রশ্নবিদ্ধ হবে এবং গণ অভ্যুত্থানও প্রশ্নবিদ্ধ হবে। কোনো গণ অভ্যুত্থানের পক্ষে বিপক্ষে গণভোট, এটা কতটা যৌক্তিক বিজ্ঞানীরা বলতে পারবেন। আমি মনে করি এটার প্রয়োজন নেই। গণভোটের প্রয়োজন জুলাই অভ্যুত্থানের মধ্যেই মানুষ গণভোট রায় দিয়েছে, জনগণ রায় দিয়েছে, সেটার জন্য একটা আনুষ্ঠানিক জাতীয় সংশোধিত আছে, জনগণ ঠিক করবে। জি, আমি স্যার আমি একটু পিছনে যান। যেমন আমাদের 3টি দল যে গেল, বিদেশে নিয়ে গেল, অনেকে তো বলে যে ওখানে একটা আন্ডারস্ট্যান্ডিং করার, গোপন আলোচনা করে সমঝোতায় পৌঁছানো যায় কিনা, সেই লক্ষ্যেই নিয়ে যাওয়া হয়েছে 3টে দলকে। এগুলি সবই পারসেপশন, কারণ এই ধরনের সম্মেলনে গিয়ে আসলে তেমন কিছু অর্জন করবার নাই, অন্তত এইভাবে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যাওয়ার মধ্যে। জাতিসংঘের যে সাধারণ অধিবেশনে, সেখানে
যে দেশের প্রতিনিধি বক্তব্য রাখেন তার প্রতিনিধি ছাড়া কেউ থাকে না খুব কম দেশের প্রতিনিধি থাকে, এবং আমাদের মতো দেশের ক্ষেত্রে বেশি হাহাকার থাকে, এই জন্য ওনারা সংখ্যায় কিছু লোকজন ভাড়া করে নিয়ে যান দেশ থেকে। ঠিক আছে, এটা হলো। কিন্তু আমি যেটা মনে করি, আমরা যখন এই তিনটা দল যখন গেল, তখন কিন্তু বাংলাদেশে সিচুয়েশনটা, আমাদের একটি দল এবং তার জোট, আপনি খেয়াল করে দেখেন, ঢাকা থেকে আরম্ভ করে একদম গ্রাম পর্যন্ত 7 দিনের প্রোগ্রাম দিয়েছিল, কতগুলি ইস্যু নিয়ে, পিয়ার ট্রেন। এটা যাওয়ার পরে দেশের মধ্যে একটা, দেশের মানুষের মধ্যে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে মানুষের সাথে কাজ করি, প্রান্তিক কাজ করি, আমি লক্ষ্য করলাম যে মানুষের মধ্যে একটা প্রশান্তি আসছে, যে মনে হয় সব দলগুলি, মানুষ চাই দলগুলি একমত থাকুক। ওরা মনে হয় একটা কনসিয়াসনেসে আসছে, বাইরে গেছে, ঠিক আছে, আর তেমন সমস্যা হবে না। আপনাকে একটু যোগ করি, প্রথমে 4 জন প্রতিনিধি করা হয়েছিল, বিএনপির 2 জন এবং অন্য দলের 1 জন করে, এবং একটি দলের আপত্তির কারণে আর সেই সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে, বিএনপি সমান করা। আমি খুব পজিটিভলি বলতে চাই, বাংলাদেশে আমরা কখনোই এইভাবে আলোচনা করতে পারিনি। যেমন 14 ভোটের আগে আমাদের বাড়িতে বনানীতে মিটিং হয়েছে, একদিন শুধু, সৈয়দ আশরাফ, মির্জা ফখরুল, অনেক দিন আমরা কাজ করার পরে একদিন মিটিং হয়েছে। কিন্তু এবার কিন্তু এগুলি তো হবে, রাজনীতিতে এগুলি হবে। হ্যাঁ, ওনারা চেয়েছে, হ্যাঁ বিএনপি যদি 2 জন যায় আমাদের যাবে কেন, হয় এরকম প্রশ্নটা, এরকম আর কি, সরাসরি করলে সেটা অ্যাকোমোডেট করা হয়েছে, ভালোর জন্য অ্যাকোমোডেট। আমাদের রাজনীতিবিদদের মধ্যে আমাদের তো এগুলি লং প্র্যাকটিস, আমাদের একটা মানে মেনে না নেওয়া, আমারটা আগে হবে, এগুলি তো আমাদের আছে, এগুলি নিয়েই কিন্তু আমরা আগাচ্ছি। কিন্তু আমি যে কথাটা যোগ করতে চাই, সবসময় বিদেশিদের, আমাদের বন্ধু জিল্লু সাহেব, উনিও বিদেশিদের সাথে অনেক কাজ করেন, আপনাদেরও আছে এক্সপিরিয়েন্স, আমাদের দাতা, আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার বা যারা আমাদের বন্ধু বান্ধব, আমি নিজেই চিটং পোর্টে কাজ করি দীর্ঘদিন, যদি আমি ছোট ব্যবসায়ী, কিন্তু সম্পর্ক আছে অনেকের সাথে। সবাই মানে ভয় পাচ্ছে, যেটা আপনি অনেক সময় বলেন বিনিয়োগ নিয়ে, এই নিয়ে, কথাটা তো সঠিক। কিন্তু এইবার যখন আমাদের এই ডক্টর ইউনূস সাহেব যখন ইয়েতে ওয়াশিংটনে যখন অ্যাড্রেস করলেন, আমেরিকান বিভিন্ন, এছাড়া আমেরিকান ছাড়া অন্যরাও ছিলেন বিজনেস একটা ফোরামে, ওরা প্রশ্ন করেছেন। সেখানে তো যেমন সরকার যেমন বলেছেন, এই 3টা দল, বিরোধী দল বাংলাদেশে, যারা কেউ সরকার হবে, কেউ বিরোধী দল হবে, এদের মধ্যে থেকেই তো হবে। ওনারা এনশিওর করছেন যে আমরা এগুলো ঠিক রাখবো, আমরা এইভাবে করব, তোমরা বিনিয়োগ করবা, তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। তো এগুলি সব আমাদের তো কিছুই ছিল না, আমরা সবসময় ঝগড়াঝাটির মধ্যে, যুদ্ধের মধ্যে, হিংসা প্রতিহিংসার মধ্যে। সেখানে আমরা যতটুকু আগাচ্ছি, আমি মনে করি এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই যে জুলাই সনদ, জুলাই সনদের ব্যাপারে তো ফ্রম ভেরি বিগিনিং বিএনপি একমত। আমরা বলছি জুলাই সনদের ব্যাপারে আমরা একমত, যার জন্য দেখেন বিএনপিকে কখনো কখনো একদম কোণঠাসা করে ফেলে। এবং মিস্টার জিল্লু বলল না যে আপনারা ভোটের জন্য অনেক কিছু মেনে নেন, তো কথা তো ঠিক, ভোটের জন্য না শুধু, আমরা মনে করি আমরা মেজর পার্টি, আমরা অনেক নির্যাতিত, আমরা বাংলাদেশকে একটা মেইন স্ট্রিমে আনার জন্য যদি কিছুটা পিছনে যাইও হয়, কিছুটা স্যাক্রিফাইস করেও হয়, দেশটা যেন ঠিকভাবে চলে, এইটা বিএনপির স্ট্যান্ড। কিন্তু এখন আমরা বলেছি যে জুলাই সনদে যেগুলি ঐক্যমত, সেগুলিতে আপনি যেটা আপনি বলি এতে অর্ডিন্যান্সের মাধ্যমে করেন, বাকিগুলি আমরা সাইন করে আমরা বলবো আমরা সংসদে সকলে মিলে করব, আমরা কিন্তু বলেছিলাম এটা। কিন্তু এত কথা হচ্ছিল, যার জন্য আমরা নোট অফ ডিসেন্স দিচ্ছি, সেগুলি নিয়ে কথা হচ্ছে। এখন বলতে হচ্ছে ভাই তোমরাও তো 2-1টা দিছো, 3টা দিছো, আসলে তো এইভাবে কথা বলার কথা না। আমরা সকলে কিভাবে একমত হবো? আমরা 3 জনে কথা বলতেছি, এখানে দেখেন ইন্ডিভিজুয়াল, সেখানে দেখেন উনি এক ধরনের বলে, আপনি এক ধরনের বলেন। আমি তো বলছি মানে আমি আপনাদেরকে প্রভোগ করছি, আপনি তো বলে আগায় দিচ্ছেন, আপনি বলে আমাদের সাথে এই শোটা আপনি সামনে নিয়ে আসতেছেন। ঠিক আছে, আপনারটা ঠিক আছে, আপনি সব পজিটিভ বললে কীভাবে হবে, আপনারটা তো ঠিকই আছে। আমি বলছি আপনারও তো ব্যক্তি হিসাবে একটা ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন আছে না, আমার আছে। তো আমাদের মতো দেশে ভাই, ব্রিটেনে
17 বছরের ডেমোক্রেসি, মাত্র 1919 সালে ওদের মেয়েরা ভোট দিতেছে 450 বছর পরে। তো সেই তুলনায় তো আমরা এত হতাশ হওয়ার কি আছে? আমরা শুরু করেছি, আমাদের ভাঙা গড়া চলবে, কিন্তু ফ্রাস্ট্রেটেড হব না আমরা। আমি মনে করি আমরা অনেক আগিয়েছি এই জুলাই আগস্টের পরে। আমরা জীবনে বসতেই পারিনি। আমরা বহুদিন আমি নিজে 28 বছর আছি, কিন্তু এই সংসদের মধ্যে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও ছিলাম। এমপি হোস্টেল যাওয়ার পরও কাগজপত্র জমা দিতে আরও 1.5 বছর লাগছে, 15 সাল পর্যন্ত। তো আমি দেখেছি, তো আমরা দক্ষিণ প্লাজাতে আমরা জানাজা পড়তে পারতাম না এক সময়, আর কেউ কারো যেতাম। ইভেন আমাদের বন্ধুরা আমাদেরকে দাওয়াত দিত না, আমরা দাওয়াত দিতে ভয় করতাম। সেখান থেকে এসে আমরা যেটাই বলুক, চা খাওয়ার কথা বলুক, কফি খাওয়ার কথা বলুক, আমরা তো আগাচ্ছি, কথা বলতেছি আমরা। আমি মনে করি এগুলিকে ভালোভাবে অ্যাড্রেস করা উচিত। আর গণভোটের কথা যেটা বললেন, আপনি ঠিক বলেছেন সৌরভ ভাই, আপনার অভিজ্ঞতা দিয়ে বলেছেন। গণভোট যদি আগে দেয়, আপনি 50% রিস্ক করবে না। আপনি দেখেন প্রথমে তো মানে মতানৈক্য। আমরা বলি যে গণভোটটা ভোটের দিন দাও, যদি দিতেই হয় তোমরা, আমরাও চাচ্ছি, ঠিক আছে দাও, ভোটের দিন দাও। সেদিন তো মিনিমাম 65 to 70 মিনিমাম হবে। মানুষের যে ফ্লো দেখতেছি ভোট দেওয়ার জন্য 80 হবে, অ্যাভারেজ আপনি 75 পেয়ে যাবেন বাংলাদেশে। কিন্তু যদি আপনি আগে দেন নভেম্বর মাস বা এন্ড অফ দ্য নভেম্বর, তখন কিন্তু মানুষ, কারণ প্রথমেই তো ধাক্কাধাক্কি যে আমরা গণভোট পরে চাই, ভোটের দিন চাই, ওনারা আগে চাই। ওনারা বলে কিভাবে দিবে? আপনি চিন্তা করে দেখেন, সারা জীবন আমি 250 ভোট কন্ট্যাক্ট করছি, নিজের 3 ভোট ছাড়াও। কত চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা, কত ক্যান্ডিডেট দিছি, কত ভোট করছি। আপনি এই যে ইউনিয়ন পরিষদের ভোট হয়, চেয়ারম্যানের ভোট, মেম্বারের ভোট, একটা ব্যালট, মহিলা মেম্বারের একটা ব্যালট, মানে 3 ওয়ার্ডের 3টা ভোট দিচ্ছে না গ্রামের লোক। তো আপনি গণভোটটা দিতে পারবে না? কেন পারবে না? সেদিন লোকজন থাকবে, সহজ হয়ে যাবে। কিন্তু আগে দেওয়া মানে আমি ওনারা তো জ্ঞানী মানুষ যারা আগে চাচ্ছেন, আমি কেন চাচ্ছেন আমি এটা কিন্তু এখনো বুঝতে পারিনি। থ্যাংক ইউ। বাট এর মধ্যে পিয়ার নিয়েও তো অনেকদিন আমরা বিতর্কের মধ্যে দেখলাম রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং সব মিলে একটা নির্বাচন করবার জন্য যে ধরনের পরিবেশ পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন শৃঙ্খলার পরিস্থিতি, অন্যান্য সবগুলো উপাদান কি আপনি মনে করেন যে সেদিকে এগুচ্ছে? এখনো নয়, তবে কেউ কেউ বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যে নির্বাচনের দিন তারিখ ঘোষণা হলে পুরো জাতি নির্বাচনের দিকে ঝাঁপিয়ে পড়বে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা একটা মানে আগাম ধারণা, ধারণা দিয়ে তো সব সরকারের যে শুরু থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জননিরাপত্তা নিশ্চিত করতে যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটি নেয়নি। অনেক ক্ষেত্রেই মব ভায়োলেন্সকে প্রশ্রয় দেওয়া হয়েছে, অন্তত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তো সুতরাং মানুষ তো এক ধরনের মানে যা খুশি তাই করার একটা প্রবণতা হয়েছে। যেটি মিজান ভাই বলেছেন যে এনসিপির সারা দেশে এক ধরনের তাদের কর্মী সমর্থক আছে, কিন্তু তারা কি করেছেন এটাও কিন্তু মানুষ জানতে চাইবেন। তারা প্রশাসনে কতটা ভূমিকা রেখেছেন, বিএনপি কতটা ভূমিকা রেখেছেন, জামাত ইসলাম কতটা ভূমিকা রেখেছেন বা অন্য দল। একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা মাহবুজ আলম কিন্তু বলেছেন যে প্রশাসন তো বিএনপি এবং জামাত ভাগাভাগি করে নিয়েছে, আমাদের কথা শোনে না। যদি সত্যিই সেটি হয় তাহলে তো নির্বাচন করা খুবই কঠিন হবে, দেশ পরিচালনাও কঠিন হবে। মানুষ কিন্তু এখনও মনে করে যে নির্বাচন এবং জননিরাপত্তা এই দুটি প্রধান শক্তি হচ্ছে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, যার সঙ্গে আবার সরকারের নানাভাবে শোনা যায় যে এক ধরনের টানাপোড়েন, এক ধরনের মানে এক সুস্থ স্বাভাবিক সম্পর্ক এটি মনে হয় না। তো এটি একটি বড় প্রশ্ন যে সরকার নির্বাচনটি বেসামরিক প্রশাসন দিয়ে করতে পারবে, আমার মনে হয় না। কারণ ইতিমধ্যেই তো নির্বাচন কমিশন মানে আইনে, নির্বাচনী আইনে করা হয়েছে যে এখন সশস্ত্র বাহিনী স্বাভাবিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতোই একটি বাহিনী হিসাবে কাজ করবে, অর্থাৎ তারা স্ট্রাইকিং ফোর্স হবে না, তারা অতিরিক্ত বাহিনী হবে না। এখন এটি নির্ভর করবে, আর শুধু প্রশাসন দিয়ে হবে না, এমনকি সেনাবাহিনী দিয়ে হবে না, রাজনৈতিক দলগুলো, প্রতিযোগী রাজনৈতিক দলগুলো
দলগুলো কিভাবে ভোট করতে চায়। একটা প্রশ্ন, সারা দেশে অন অ্যান্ড অ্যাভারেজ মানে কিরকম সেন্টার হয় জাতীয় সংসদের? 45,000 আরো বেশি বোধহয়, 70 বা আরো বেশি, আমার আরো বেশি, আরো বেশি। আর মানে এটি, এবং এই যে একজন পুলিশ 3 জন আনসার দিয়ে এটি কোনোভাবেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করে, এবং একটা অস্বাভাবিক পরিস্থিতিতে কিন্তু নির্বাচন হচ্ছে। আচ্ছা, এই সরকার কি এই ব্যাপারে গণভোট নেবে যে আওয়ামী লীগকে জনগণ ভোটে চায় কি চায় না? আওয়ামী লীগকে জনগণ ভোটে চায় কি চায় না এ ব্যাপারে একটা গণভোট নিতে পারে, জনগণের সমর্থন নিয়ে তারা এই করবে। জাতীয় পার্টিকে চায় কি চায় না এটা নিতে পারবে? নিতে পারবে না। সুতরাং অনেক রাজনৈতিক বাস্তবতা কিন্তু সরকারকে আমলে নিতে হবে। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা যেমন কঠিন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করাও সহজ নয়। এটি অধ্যাপক রেহমান সোবহান একটি কথা, একটি লেখায় লিখেছিলেন। তো কিভাবে, হ্যাঁ, আওয়ামী লীগের বাইরের সমস্ত শক্তিকে যদি এক করতে পারে সেটা একটা হয় যে আওয়ামী লীগ অপরাধ করেছে কিন্তু সবাইকে অপরাধ করেছে। আবার দেখুন, আওয়ামী লীগ সমর্থকদের ভোটও চাচ্ছে। যে দলটি সবচেয়ে আওয়ামী লীগ বিরোধী হিসেবে বা যারা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম বললেন যে আওয়ামী লীগের সমর্থক যারা গণহত্যা এবং গুম ইত্যাদি অপকর্মে জড়িত নয়, তাদের যে কোনো একটি দলে ভোট দিতে হবে বা ভোট দেবেন। তাদের প্রতি আহ্বান জানাই তারা যেন যে কোনো একটি দলে ভোট দেন। তো এই আহ্বান কি শুনবে? আর এই আহ্বানের বাধ্যতামূলক করা, এক হচ্ছে বাধ্যতামূলক, আর এই আহ্বানের মধ্যে তো তার আপনি ভোটাধিকার স্বীকার করে নিলেন, এবং যখন আপনি একজন নাগরিকের ভোটাধিকার স্বীকার করে নিলেন, তিনি কাকে বাছাই করবেন সেটা কিন্তু আমি বলে দিতে পারি না। সুতরাং এই নির্বাচন নিয়ে কিন্তু আমরা যতটা জুলাই সনদের মধ্য দিয়ে ভাবছি যে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে, সেটি বোধহয় পাওয়া যাবে না। এজন্য আরও অপেক্ষা করতে হবে, এবং সরকার কিভাবে এই উদ্ভূত পরিস্থিতি কিভাবে মোকাবেলা করে সেটি একটি, প্রথমত আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকে, প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা দিতে হবে। জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে তাকে বিশেষ নজর দিতে হবে। নারী, যে ব্যাপারে দেখুন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এত বিরোধ, এত মতভেদ, কিন্তু একটা ব্যাপারে কিন্তু সবাই রক্ষণশীল মনোভাব দেখালেন, নারীর আসনের ব্যাপারে। কোনো দল কিন্তু, একমাত্র বোধহয় এনসিপি বোধহয় 100 আসনের ব্যাপারে জোর দিয়েছিলেন, কিন্তু সেটা কিন্তু সংখ্যাগরিষ্ঠের সমর্থন পায়নি। যে কারণে সেই অতীতে যা ছিল, মানে যথাপূর্বং তথাপর, এটাই হলো যে এখন রাজনৈতিক দলগুলো বলেছে বা জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব হচ্ছে 5 থেকে 7% মনোনয়ন বাড়াবে। কিন্তু না বাড়ালে কি করবে? কোনো বাধ্যবাধকতা আছে? তাহলে বাধ্যবাধকতা করুক। 2007 সালে যে নির্বাচন কমিশন তারা বলেছিল যে রাজনৈতিক নেতৃত্বের প্রতিটি স্তরে 1/3 নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো যত প্রগতির কথা বলুক, যত অগ্রগতির কথা বলুক, কিন্তু তাদের মনস্তত্ত্বে কী ধরনের একটা বাধা, এক ধরনের কী বলে সংকীর্ণতা রয়ে গেছে। এর থেকে উত্তরণের পথ কি জানি না। একজন বিএনপির একজন এই যে পিয়ার নিয়ে যখন বিতর্ক হচ্ছিল, তিনি মঈন খান, ডক্টর মঈন খান, তিনি বলছিলেন যে পিয়ার হলে তো প্রথম নারীর 51% প্রতিনিধিত্ব হওয়া উচিত। তাই যারা পিয়ারের কথা বলেন তাদের কাছে আমাদের দাবি থাকবে যে তাহলে সব ক্ষেত্রে পিয়ার হোক। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুর 1.5 কোটির মতো, তাহলে আগামী সংসদ নির্বাচনে কি তারা ওই প্রতিনিধিত্ব পাবেন? জাতিগত সংখ্যালঘুর প্রতিনিধিত্ব পাবেন? নারীর প্রতিনিধিত্ব পাবেন? তারা যদি না পান, আরও যদি বলি যে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, যাদের এই গণ অভ্যুত্থানে সবচেয়ে অগ্রণী ভূমিকা ছিলেন, তাদের অবস্থা কী? এই রাজনৈতিক দলগুলো দেখুন জুলাই সনদ নিয়ে এত বিতর্ক, এত তর্ক, কিন্তু সাধারণ মানুষের অবস্থা যে আরও খারাপ হচ্ছে। বেকারত্ব বাড়ছে, দারিদ্র্য বাড়ছে, আপনার চাকরি নেই, জনজীবনের মানে প্রচণ্ড হতাশা। কিন্তু এসব ব্যাপারে রাজনৈতিক দলগুলো
মিজান ভাই সামনে আছেন, তার সামনেই বলছি রাজনৈতিক দলগুলোর কিন্তু জানি না ব্যক্তিগতভাবে হয়তো কেউ কেউই করেন, কিন্তু সামগ্রিকভাবে যে এর উপর সরকারের উপর কেন চাপ দেওয়া হচ্ছে না, কোথায় চাকরি, কোথায় বিনিয়োগ, কোথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আর উন্নয়ন আমরা দেখছি না কেন? এখানেই মিস্টার আশরাফুদ্দিন নিজান, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনার রাজনৈতিক দল একটা ভোটের মাধ্যমে আপনাদের ক্ষমতায় পাঠালে আপনি দাবি করতে পারেন যে আমি জনগণের প্রতিনিধিত্ব করছি, আমি আপনাকে ভোট দিই বা না দিই, সংখ্যাগরিষ্ঠের ভোটে আপনি যদি যান, আপনি বা যেই যাক, কিন্তু আপনাদেরকে এই অধিকার আসলে কে দিল? কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সংবিধানে কি থাকবে কি থাকবে না, এই সনদ এরকম হতে হবে, এরকম না হলে চলবে না, এই অধিকার রাজনৈতিক দলগুলোকে কে দিল আসলে? কিসের ভিত্তিতে এই অধিকারের চর্চা রাজনৈতিক দলগুলো করছে বা সরকার করছে? এবং আপনারা যখন বলছেন, আপনারাই বলছেন, বিশেষ করে বিএনপি নেতারা তো বহুবার বলেছেন, মিস্টার সোহরাব হাসান আমার সঙ্গে হয়তো একমত হবেন, যে এটা বাংলাদেশের এই অভ্যুত্থানে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সর্বস্তরের মানুষ অংশ নিয়েছে, কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয়নি, কারণ মানে এনসিপির সঙ্গে বিরোধের জায়গায় আলোচনা হয়েছে, সবাই করেছে। মানে এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর বিষয় ছিল না। এখন এই যে মিস্টার সোহরাব হাসান কিছু প্রশ্ন তুলল যে এটা নিয়ে গণভোট হবে কিনা, ওটা নিয়ে গণভোট হবে কিনা, আমি সোহরাবের সাথে খুব বিনয়ের সাথে কিছু ব্যাপার আমি ডিফার করতে চাই। গণতন্ত্র সেটাই, জি, বিনয়ের সাথে। প্রথম হলো নারীর প্রতিনিধিত্ব। এই যে আপনি বললেন যে আপনি খেয়াল করে দেখেন না আপনার এলাকায় একজন, আমি একটু আগে বলেছিলাম, কিন্তু 500 বছরের ব্রিটিশ গণতন্ত্র, ওখানে ভোট দেওয়া শুরু করছে মেয়েরা 1919 সালে। অনেক অনেক মানে 350 বছরের বেশি লেগেছিল। তো আমাদের এখানটা আমি ওই রেফারেন্স বলতে চাই, এখানে একজন নারী রাস্তায় বের হলে অনিরাপদ বোধ করে, সেটা এখন হচ্ছে যে বলছি যে অন্তত গত 100 বছরে, গত 200 বছরে এই নিরাপত্তা তাদের। আমি বলছি এটার জন্য 300 বছর লাগছে, কিন্তু আমরা ডিবেট করতে চাই না ওরকম। আমি বলতে চাচ্ছি আমাদের এখানে, এই যে আমার ফেরিতে অনেকে ভোট করবে বলে, আমাদের বন্ধু বান্ধব যারা মেয়েরা আছে, নারীরা আছে, সেরকম কয়জন আছে যে একটা ভোট করে ভোট উঠাই নিয়ে মানে সব জায়গাতে, এই যে 123টা কেন্দ্র, 130টা কেন্দ্র, 200 কেন্দ্রের মধ্যে তার এজেন্ট দিয়ে ভোট করে, তার দলের মধ্যেও তো একটা ফাইট আছে, দলের মধ্যে ফাইট হয় না? জিল্লু ভাই, আমরা একটা দল করি, সেখান থেকেও তো একটা কারিশমা আছে যে আমি পপুলার হয়ে যাই, আমার পিছনে বেশি মানুষ, আমি আবার দলের কাছে সেটা উপস্থাপন করে আমার মনোনয়নটা নেওয়ার একটা চেষ্টা করি, এগুলি তো আছে। তো এখানে এখনও আপনি যেটা বলছেন, হ্যাঁ, তাহলে আপনি বলছেন যে শ্রমিকের প্রতিনিধিত্ব কী বলবে, মানে পিআর হলে ঠিক আছে, তো মেয়েরা একটা দল করতে পারবে, একটা দল করতে হবে। তো আপনি পিআর আসতে হলে একটা দল করে আসবেন না, তখন আপনি 40% হলে আপনি 3, 4, 12, 100। আমাদের প্রধান দুটি দলের নেত্রী তো নারী, বললেই তো নারী, সে এক্সেপশন। এটা আপনি দেখেন, আমরা এক্সেপশনটাকেই আমরা আইনানুগ বা নিয়মিত করতে পারছি না কেন? আমি বলছি আপনি দিয়ে দিলে তো হবে না, 40% দেন, 30% দেন, মানে বাস্তবতাটা কি? আপনি পুরো বৃহত্তর নোয়াখালীতে দেখেন তো, বা আপনি ময়মনসিংহ দেখেন, কয়জন মেয়ে ইলেকশন করতে পারবে? তাও সেখানে দেখবেন সকলে মিলে আমরা মানে চেষ্টা ওনাকে সামনে রেখে চেষ্টা করি উইন করে। হ্যাঁ, পারে কি জানেন? সোহরাব ভাই এমপি ছিলেন, পপুলার ছিলেন, আপনি মারা গেলেন, আপনাকে মরহুম করতে হবে, মরহুম কইরা আপনার স্ত্রীকে দিল, তখন পারবেন। আমি সবাই পারবে না বলতেছি না, বলছি এই সংখ্যা এখনো অনেক কম। যেমন আফরোজা আব্বাস করছে না ঢাকাতে, ফাইট করছে না, সেরকম তো হাতে গোনা কয়েকজন। এই হলো এক নাম্বার। সেকেন্ড হলো এই যে আপনারা যে ল অ্যান্ড অর্ডার নিয়ে কথা বলতেছেন, আমরাও বলতেছি 5ই আগস্টের আগে বাংলাদেশের এমন কোনো থানা নেই, কারণ মানুষের এত রাগ, কারণ ওরা তো 5 তারিখ সকালবেলাও গুলি করছে। আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর, 4 তারিখও গ্রেপ্তার করছে, মামলা দিছে। কিন্তু হয়তো আমি আমার নির্বাচনী এলাকার লোকজনকে দিয়ে ওরা চলে গেছিল সব,
একটা একটা ঢিলও মারে নাই কেউ, কোনো গভর্নমেন্ট অফিসে। সবাই হয়তো এরকম করে নাই। আমরা এদেরকে ফুলের মালা দিয়ে নিছি, বা ঠিক হোক, এরা ঠিক মতো চালাবে। এবং আপনি শুনলে অবাক হবেন, রামগতির ইয়নো এখনো আগের ইয়নো, জুলাইয়ের আগে 1 বছর আগে উনি জয়েন করছে, এখনো আছে। আমি দেখলাম যে চেষ্টা করার দরকার নেই। কেন? এটা আবার আপনি খুব খুশি হয়ে যাবেন, কারণ আপনি তো এভাবে বলতেছেন, কোনো কিছু কমে নাই, বুঝছেন? সে পুলিশ ওরকমই করতেছে, ইউনোরও ওরকমই করতেছে, এসিল্যান্ড, তহসিলদার, ডিসি সাহেব, এসপি সাহেব, কিছু বাদ গিয়ে আর কি, অধিকাংশ জায়গায় একই রকম। তখন আমি চিন্তা করলাম, আমরা তদবির করলাম, করে টোরে ইউনো একজন আনলাম, যে উনি জুলাইয়ের লোক, জুলাইয়ের আগের লোক। তো জুলাইয়ের পরের লোকও তো দেখলাম। আগে শুনতাম যে ওসিদেরকে, আমার এলাকা তো 50 লাখ টাকা লাগে, 1 কোটি টাকা যেতে, বিনা পয়সায় গেছে ওসিরা, ওসি সাহেবরা শুনতেছে হয়তো আমার কথা, কোনো 1 টাকাও লাগে নাই। আমি একটা ওসিকে আজ পর্যন্ত ফোন করি নাই, ডিসি এসপি কেও না। আমি হারিয়ে ফেলব। আপনার এলাকায় কোনো ভুয়া মামলা হয়নি, ভুয়া আসামি দেওয়া হয়নি? আমি এখানে বলছি, অন এয়ার বলতেছি, এখন পর্যন্ত আমার সবচেয়ে লক্ষ্মীপুর নোয়াখালীর মধ্যে ক্ষতিগ্রস্ত হলো আমার এলাকা। একদিন 58টা মামলা হয়েছে 5ই জানুয়ারিতে। আমি 2000 সালে যখন ভোটে দাঁড়াইছি তখনই বলছি, মামলা হামলা মুক্ত রামগতি চাই, প্রতিহিংসা মুক্ত রাজনীতি চাই, সুশীল সমাজ চাই। তখনও হয় নাই, এখনো হয় নাই একটা মামলা। অন এয়ার বললাম, আমরা পুরো বাংলাদেশের রামগতি মডেল চালু করতে পারি। আপনি সাংবাদিক, সকালবেলায় আপনি আমাকে ধরতে পারবেন, এবং কালকে পরশুদিন আপনি আমার সম্বন্ধে লিখে দিন যে এখানে আমি মিথ্যা কথা বলছি। একজনও না, একটা মামলাও হয় নাই। আমার প্রেসিডেন্ট সেক্রেটারিকে মাইরা 26-এ মারছে, পুলিশও করেনি মামলা। পুলিশ তো করেই না। পুলিশ বলে আমরা তো হয়েছি, আমরা আগের মতো হব না, ওনারা মামলা করবে না। আমি বলছি আপনারা, আমাকে বলছে তারা অ্যারেস্ট করার জন্য। আমি বলছি ভাই আমি করতে পারবো না, আপনারা করেন। ইভেন আমার ওখানে এমপি ছিল না যে, উনি অ্যারেস্ট হয় নাই তো, ওনার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, আওয়ামী লীগের এমপি ছিল। যাক, আপনি খবর নেবেন, আপনার সাংবাদিক আছে, ভালো সাংবাদিক আছে আপনার লক্ষ্মীপুরে, আপনার কিন্তু আপনার পত্রিকার ভালো একজন সাংবাদিক আছে রায়পুর বাড়ে, আপনি খবর নিন। আর যে ল অ্যান্ড অর্ডারের কথা বলতেছেন, হ্যাঁ এখন একটু তো স্বাভাবিক, ওদের তো মনোবলে নাই, বা ওইটা কিন্তু অন্য কাজ করার মনোবল আছে। আপনি জিডি এন্ট্রি করতে যাবেন মনোবল আছে, সাবসিডির সময় মনোবল আছে, ফাইনাল রিপোর্টের মনোবল আছে। কিন্তু যখন আপনি প্রশ্ন করবেন যে ভাই আপনি এটা পারতেছেন না কেন, স্যার আমরা পারতেছি না, সবাই আমাদেরকে কীরকম করে, কীভাবে কথা বলো যে ঠিক, বিভিন্ন পলিটিক্যাল পার্টি তার পছন্দ না হলে কথা বলতে থাকে। আমি লক্ষ্মীপুরের জনসভায় বলছি, ডিসি সাহেব আপনি তো এখন উপরে কোনো চাপ নাই, এসপি সাহেব আপনি হইলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ডিসি সাহেব জনসভাতে, এনি চৌধুরী খায়ের ভূঁইয়া ছিল ওই জনসভায়, আপনি তো এখন ডিসি সাহেব আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনি চালান না। এই যে আমরাই তো লক্ষ্মীপুরের, বলে দিলাম আপনি আপনার তহসিলদারকে বলেন আর ঘুষ না খাওয়ার জন্য, এসপি সাহেব আপনার ওসিকে বলেন। অন্তত জুলাইয়ের অভ্যুত্থানে মানুষ একটু বুঝুক না যে আমরা কিছু পরিবর্তন পাইছি। যাক, এই কথা আর বলবো না, বললে আমলাতন্ত্র খেপে যাবে। তো কিন্তু আমি মনে করি যে, বিশ্বাস করেন, আমি অন্তর থেকে বিশ্বাস করি, আমি ফিলোসফির ছাত্র। 91 সালে এক পুলিশ এক আনসার দিয়ে ভোট হয়ে গেছে না, যে শাহাবুদ্দিন সাহেব ছিল যে। আপনি আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেন, সব দল ক্যাম্পিং করতেছে একসাথে, অবাক লাগতেছে। আমি চিরঞ্জিত ছাত্র, কিন্তু 90 দশকে খুনাখুনি হয়েছে, মানে শিবির ছাত্র দল, আপনাদের মনে আছে মনে হয়, হাত কাটি ফেলছে আমাদের ছাত্র দলের ছেলেকে। কিন্তু এই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি গন্ডগোল, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, কিন্তু ভোট করতেছে একসাথে। রাকসু অবস্থা আপনি জানেন, একসাথে করতেছে, ছাত্রদল ওখানে দিছে, অন্যরা স্বাগত জানাইছে। একটা মানসিক পরিবর্তন ঘটছে। কিন্তু আমরা আমাদের লোকজনকে বলছি সাবধান। আমার নেতা তারেক রহমান কি বলে, 54 বছরের মধ্যে কঠিন ইলেকশন হবে, সাবধান। কিন্তু আমার নেতা তারেক রহমান কি বলে, ওটা কিন্তু আপনি খেয়াল করবেন, শেখ হাসিনা প্রতিটা 14, 18 এবং 24-এর ইলেকশনের আগে সবসময় বলছে এটা কঠিন নির্বাচন হবে, এত সহজ ভাবার কোনো কারণ নাই। মানে উনি বলেছেন ওনারটা অন্য কঠিন, ওনারটা নতুন টেকনিক লাগবে। আর আমাদেরটা হচ্ছে, আমাদেরকে বলে তো উনি ফোন করে বলে আপনি ঢাকায় কেন, চেয়ারম্যান সাহেব বলে আপনি ঢাকায় কেন, আপনি কবে আসছেন, এইভাবে। মানে
মানে আপনার সাবঅর্ডিনেটর আপনি যেরকম জিজ্ঞাসা করেন যে তুমি অফিসে গেছো কিনা, অমুক জায়গায় গেছো কিনা, অমুক খেলা নক করছো কিনা, এই কাজ দেওয়া হয়েছে, এরকম মনিটরিং করতেছে। উনি বলতেছে তোমার এগুলি আমরা 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 কিন্তু আমাদের লোকজনের সাথে ঝগড়া হচ্ছে, বলতেছে যে তোমার বাবা মা তোমাকে যেমন সন্তান চায়, তারেক রহমান বলতেছেন, রাজনীতি জনগণ কিন্তু সেরকম রাজনৈতিক কর্মী চায়। অতএব তোমরা গেলে ভোট নষ্ট হবে। তুমি যদি খারাপ ব্যবহার করে থাকো, যদি মনে করেন এমপি সাহেব নমিনেশন দিলাম, আপনি যে বলবেন আমি তো জানি না, পাবলিক বলবে যে না তোমার লোকে করছে, তোমাকে ভোট দিবে না। তো আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এবং নেতারা যারা ভোট করবে, সকলের মনোজগতে মোটামুটি 10-20% বাদ দিলে বাকিদের মনোজগতে আসছে যে আমি ফাইট করে লোকজনকে কনভিন্স করে আমি নির্বাচনে জয়লাভ করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি আশা করি ইলেকশন দেখবেন যে টাই হবে, ভালো হবে। থ্যাংক ইউ। মিস্টার সুরাব হাসান, না সেই প্রশ্ন তো আছেই। ফাইনাল রাউন্ড। এখন রামগতি যদি বাংলাদেশ হতো তাহলে তো আপনার ভাষ্য অনুযায়ী তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা থাকতো না, কিন্তু পুরো বাংলাদেশের চিত্রটা এরকম নয়। প্রশাসন, সরকার, রাজনৈতিক দল, এই ত্রয়ী যে শক্তির যে বিভাজন এবং বৈরিতা, এটি কিন্তু সাধারণ মানুষের জননিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। উপদেষ্টাদের বক্তৃতা বিবৃতিতে এখন কিন্তু এক ধরনের হতাশার সুর। আর নাহিদ ইসলাম বলেছেন যে তারা সেভ এক্সিট চান। সেভ এক্সিট চান বা না চান, এটা কখন প্রশ্ন আসে? সেনা সমর্থিত সরকারের সময় কিন্তু সেভ এক্সিটের প্রশ্ন আসছিল। তৎকালীন সেনাবাহিনী প্রধান মঈন আহমদ বিষয়টি নিয়ে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছেও গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি দুই নেত্রীর সাথেই কথা বলেছি, বা মানে তার কোনো সমস্যা হবে না এটি। এবং তিনি তৎকালীন যে আওয়ামী লীগ সভানেত্রী এবং বিএনপির চেয়ারপারসন দুইজনের মুক্তির ব্যাপারেও বলেছিলেন। এখন হচ্ছে কি, প্রথমত হচ্ছে আমরা আমাদের মতো চলতে পারি কিনা, আমরা একসঙ্গে থাকতে পারি কিনা। মিজান ভাই যেসব কথা বলছেন, আমি খুবই আনন্দিত হব, খুশি হব যদি নির্বাচনের পর এই পরিবেশটা থাকে, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্কটা থাকে। সেটি যে পুরোপুরি থাকবে ভরসা রাখতে পারছি না। ডাকসু নির্বাচনের পর কিন্তু এক ধরনের বৈরিতা এবং আমি এখানে একটা জাস্ট একটু ইন্টারাপ্ট করি। এটাকে বাংলাদেশে যদিও মিস্টার নিজান বলেছেন যে বন্ধুদের দাওয়াত দিতে পারেন না, বন্ধুদের বাড়িতে যেতে পারেন না, এটা যেমন সত্যি কথা। আমি তো 22 বছর ধরে এই টেবিলে ওনারা এসছেন, আওয়ামী লীগ এসছে, জামাত এসছে, জাতীয় পার্টি, সবাই এসছে। আমি তো দেখি না, ইভেন বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন বা থিঙ্ক ট্যাঙ্কগুলো যে বিভিন্ন সময় প্রোগ্রাম করে, গত 20-25 বছর ধরে তো সব রাজনৈতিক দলই সেখানে অংশ নিচ্ছে। তো আলোচনার পরিবেশ নেই, আলোচনা করে না, এইবার একটা হঠাৎ করে বিশাল কিছু হয়ে গেছে, আমার কাছে সেটা মনে হয়। বরং এখন কিন্তু এটা ঠিক, আপনার অনুষ্ঠানে আওয়ামী লীগের শেষ দিন পর্যন্ত সব দলের প্রতিনিধি ছিল, সব দল ছিল, সব নাগরিক সমাজের প্রতিনিধি ছিল, কিন্তু এখন কি আছে? না, আমি সেটাই বলছি যে সুতরাং একটা যারা অপরাধ করেছে, যাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, গুমের অভিযোগ আছে, তাদের বিচার হোক, তাদের তো বিচার হচ্ছে। কিন্তু এ কারণে একটি পুরো দল বা একটি জনগোষ্ঠীকে, যেমন ধরুন আওয়ামী লীগ নির্বাচন করতে পারলো না, তার যদি 20% সমর্থক থাকে, এই 20% কাকে বেছে নেবে? আর যদি বেছে নেওয়ার তার সুযোগ না থাকে, তাহলে আমরা তাকে অবাধ সুষ্ঠু নির্বাচন কি করে বলবো? খুবই মৌলিক প্রশ্ন। বলবো শেষ করে দিই, জাস্ট 30 সেকেন্ডসে বা 1 মিনিটে শেষ করে দেন না। বিষয়টি হচ্ছে, তারপরেও আশা রাখতে চাই একটা নির্বাচন হবে, নির্বাচনটি ভালো নির্বাচন হবে, প্রতিনিধিত্বশীল নির্বাচন হবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। কোনো দলকে বাদ দিলেন না দিলেন, তার চেয়েও একজন ভোটারও যাতে বাদ না যায়। মানে তিনি স্বেচ্ছায় না আসলেন, কারণ 100% তো ভোটার উপস্থিতি থাকেন না, কিন্তু তিনি এটা না ভাবেন যে আমি ভোট কেন্দ্রে গেলে আমার ভয় আছে, আমার নিরাপত্তার জন্য হুমকি আছে, বা আমি কাকে ভোট দেব এটি নজর রাখবে কোনো না কোনো পক্ষ। সেটি কিন্তু খুব বিপদের, যেটি আমরা 24-এ দেখেছি, 18-তে দেখেছি, আর 14-তে তো দেখার কোনো সুযোগ নেই।
জি না, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার পরের কথাটাকে আমি খুবই গুরুত্ব দিচ্ছি। আমাদের রাজনীতিবিদরা এরকম করেই একটা সরকার, রাজনীতিবিদ সকলে মিলে এই আকাঙ্ক্ষাতে আমরা ইলেকশনে যাওয়া উচিত। আমি একটু আপনার সাথে বলতে চাই যে আওয়ামী লীগ নিয়ে আমার দলের স্ট্যান্ড তো আপনারা ভালোই জানেন, কিন্তু এখন পর্যন্ত আমার তো অনেক বন্ধুবান্ধব আওয়ামী লীগে, আমি একজনকেও দেখলাম না একটু মনে কষ্ট পেতে এই ঘটনাগুলি নিয়ে। একটু ওনাদের, আপনাদের আছে নিশ্চয় অনেক বন্ধুবান্ধব, ওনার তো আর শেষ নাই। না, সেটা অবশ্যই নিন্দনীয়। না, সেটা আমি সেটা অবশ্যই অবশ্যই কথা আমরা বলি না। আমরা সেটা নিন্দা করি। নিন্দনীয়, এবং এই যে তার অনুশোচনা নাই, জি। এই কারণে মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। না, আমি সে কথা বলি না, আমি 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 কোনো নেগেটিভলি বলতেছি না। অভ্যুত্থানের মধ্য দিয়ে অনানুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে, এখন ভোটের মাধ্যমে মানুষ আনুষ্ঠানিকভাবে তাকে প্রত্যাখ্যান। আপনারা যেভাবে বলতেছেন আমি সেভাবে বলতেছি না, আপনাদের কথা তো বুঝি আমি সেভাবে না। আমি বলতে চাচ্ছি যে ওনারা যে একটা নির্বাচন করবে, আপনি দিলেও করতে পারবে না। না করতে পারলে না করতে পারলো, আমি সেটা বলিনি, না করতে পারলে না করতে সেটা হলো সিদ্ধান্ত। সেটা তো ওই যেমন মিস্টার সোহরাব হোসেন বললেন যে 100% ভোটার তো ভোট কেন্দ্রে যায় না, না যায় যায় না। যায় না। কেউ যদি না আসে, না আসলো, কিন্তু কেউ যেন কারো মনের মধ্যে যেন সেটা তো এরকম একমত আপনার সাথে। এরকম না হয় যে আমি যে আমি কাকে ভোট ভোট দিলে দিতে গেলে অসুবিধা হবে। বা আমি গেলে ঝামেলা হবে। আপনার সাথে একদম একমত, আমি একদম একমত। সেকেন্ড, আমি যেটা বলতে চাই, যেটা আমরা তো ধরেন যারা বারবার ভোট করেছি, আমরা ভোটের আগে বুঝি যে এস্টাবলিশমেন্ট সেক্রেটারির কি কাজ, এপিডির কি কাজ, পুলিশের কি কাজ, এগুলো আমরা বুঝি। কিন্তু এখানে কিন্তু সরকারের এই যে মন্ত্রণালয় এবং সরকারের পুলিশ ডিপার্টমেন্ট, এখানে কিন্তু বিএনপির লোক, অমুক দলের লোক, জমাতের লোক, এটা যদি ওনারা করে, আমি দেখছি বলে যে যেমন ওনারা তো বলে ওই যে তথ্য উপদেষ্টা বললেন না, বিএনপি আমাদের অনুষ্ঠানই বলেছে। তো আপনি ভাই ওখানে ক্যাবিনেটে আসেন না, এগুলি বলেন কেন? আপনি ক্যাবিনেটে আসেন না, আপনি সিদ্ধান্ত নেন না, আপনি তো মাস্টার মাইন্ড। খুব সম্মান রেখে বলতেছি, অনেক বিজ্ঞানী ছেলে কিন্তু আমাদের লক্ষ্মীপুরের ছেলে, আমি রেসপেক্ট রেখে বলতেছি। এই কথা এখানে বলেন কেন? সরকারের তো অনেক কিছু থাকে ভিতরে, ওখানে বলেন যে নো আওয়ামী লীগ, নো বিএনপি। এখানে দক্ষতার লোক যদি না দেওয়া হয়, আমি নিজেও বলি দক্ষ লোক দিতে হবে, দক্ষ লোক দিয়ে ইলেকশনটা কন্ট্রাক্ট করতে হবে, কোনো বায়াস হওয়া যাবে না। তো আমি যেটা বলতে চাই শেষে, আমরা একটা ভালো নির্বাচন চাই, যে নির্বাচনে আর কোনো রকম কোনো কথা না হবে নির্বাচনের ক্রেডিবিলিটি নিয়ে। সেখানে রাজনৈতিক দল, সুশীল সমাজ, মিডিয়া এবং সরকার একদম একমত থাকতে হবে। তখনই আমাদের আগামী বাংলাদেশের স্বপ্ন, নতুন প্রজন্মের স্বপ্ন এবং জুলাই আগস্টের যে অভ্যুত্থানের যে স্বপ্ন, আমার মা বোনদের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সোহরাব হাসান এবং মিস্টার আশরাফুদ্দিন নিজান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, সব কথা শেষ কথা, অনেক বিষয় নিয়ে বিতর্ক হয়েছে এবং অনেক আলোচনা হয়েছে, আমরা অনেক উৎসাহী। শেষ পর্যন্ত কি হবে সেটা মোটামুটিভাবে অনুমেয়, কিন্তু মূল কথা হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে উত্তরণ, সেটা নিশ্চিত করতে হবে এবং সেটাকে ক্রেডিবল করতে হবে। এবং ক্রেডিবিলিটি যদি না থাকে, তাতে যেই জিতুন না কেন, এবং এই যে 30টি 32টি দল একসঙ্গে যদি মনে করেন যে তারা সিদ্ধান্ত নিলেন যে এই নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সুরে, কিন্তু নির্বাচন যদি ক্রেডিবল না হয় আসলে, কারণ আরও স্টেক হোল্ডার আছে, আরও মানুষ আছে দেশের ভেতরে বাইরে, তারা যদি দেখেন যে নির্বাচনটি আসলে শেষ পর্যন্ত ভালো নির্বাচন হয়নি, তাহলে কিন্তু সবাই মিলেও খুব একটা স্বস্তিতে শান্তিতে দেশ পরিচালনা করতে পারবে না, বা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী করা, সেটা তারা করতে পারবেন না। কাজেই নির্বাচনটাকে যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক মান সম্পন্ন করতে হবে। এর কোনো বিকল্প নেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।